প্রকাশে আগের অন্য যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা আরো বেশি সাহসী হয়ে উঠেছেন এবং তারা একরকমের দুর্দমনীয় হয়ে উঠেছেন। মানে মামলা হামলা পুলিশ কোনো ভয়ে সাধারণ মানুষের ঢল তো ঠেকিয়ে রাখা যাচ্ছে না জানাজাগুলো থেকে। আসলে বুক যাদের কেঁপে উঠছে, কেন আওয়ামী লীগ জানাজায় জয় বাংলা স্লোগান দেয়, এসব যারা বলছেন তারা সেই ভয়েই বলছেন, কারণ তারা এসব ঘটনায় এই সাধারণ মানুষের ঢল যে খুব শিগগিরই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনবে সেই পদধ্বনি শুনতে পাচ্ছেন। বাংলাদেশের প্রবাদ প্রতিম রাজনৈতিক নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর পর তার জানাজায় কেন জয় বাংলা স্লোগান উঠেছে তা নিয়ে এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়েছে। মানে জয় বাংলা স্লোগানটা যেই প্রবাদ প্রতিম নেতারা সারা বাংলাদেশের মানুষের প্রাণের স্লোগানে পরিণত করলেন, মুক্তি সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করলেন, সেই নেতাদের একজন তোফায়েল আহমেদের মৃত্যুর পর তার জানাজায় জয় বাংলা স্লোগান হবে না তো ঠিক কোন স্লোগান হবে বলে এই পক্ষটি যাদের বুকে কাঁপন ধরে গেছে যে কি করে তোফায়েল আহমেদের জানাজাটাও যখন সরকারি বিধিনিষেধের মধ্যে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হয় তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিংবা কোনো খোলা স্থানে রাজধানীর বুকে অনুষ্ঠিত হতে দেওয়া হলো না, তখন ধানমন্ডির একটা মসজিদের ভেতরে নিরিবিলিতে তার জানাজাটা সেরে ফেলার এই প্রচেষ্টার মধ্যে কি করে নারী পুরুষ বৃদ্ধ তরুণ সকলে বিভিন্ন জায়গায় জড়ো হয়ে জয় বাংলা স্লোগান তুলে ফেললেন। মানে এই পক্ষটি ভীষণ ভাবে বিরক্ত যে একটা ধর্মীয় ভাবগাম্ভীর্যের একটা অনুষ্ঠানকে কেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক অনুষ্ঠানের রূপ দিল, এটাতে নাকি আওয়ামী লীগ নেতৃত্ব এবং আওয়ামী লীগ রাজনীতি কতটা অগোছালো এবং বিশৃঙ্খল হয়ে পড়েছে তার প্রমাণ মিলেছে। কিন্তু সম্প্রতি বেগম খালেদা জিয়ার যে বিরাট জানাজা আমরা অনুষ্ঠিত হতে দেখলাম সুশৃঙ্খল সুপরিকল্পিত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সেখানে যখন আমরা এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তার দলের নেতা নজরুল ইসলাম খানকে বেশ দীর্ঘ একটা রাজনৈতিক বক্তব্য পাঠ করতে শুনলাম জানাজার মাঠে, কই তখন তো আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের জানাজা অনুষ্ঠানের সঙ্গে কেন রাজনীতিকে মেশালো, এটা ঠিক হলো কিনা এমন প্রশ্ন তুলতে দেখিনি। রাজনৈতিক নেতাদের মৃত্যুর পর তাদেরকে তাদের দলীয় স্লোগানে দলীয় অভিবাদনে এক রকমের যে বিদায় জানানো হবে সে রীতি প্রায় সারা পৃথিবীতে বিভিন্ন দেশেই কিন্তু আছে। কারণ খুব স্বাভাবিকভাবে নেতার মৃত্যুর পর, বিশেষভাবে স্বাভাবিক একটা বয়সের পর মৃত্যুর পর, সেই মৃত্যুতে নেতৃবৃন্দ নেতা কর্মী সমর্থকেরা জড়ো হবেন, সেই নেতাকে তারা যে সংঘবদ্ধ আছেন ঐক্যবদ্ধ আছেন সেই বিষয়টি জানিয়ে সেই বিষয়টি আবার তুলে ধরে শেষ শ্রদ্ধা জানাবেন, এটাই প্রথা, এটাই তো স্বাভাবিক। তাহলে তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান কেন, এ নিয়ে আসলে কারা কথা বলছেন? দেখেন, এই পক্ষটি সেই পক্ষটি যারা এই যে একজন তরুণ কন্টেন্ট নির্মাতা কারিনা কায়সার তার মৃত্যুর পর তার জানাজায় কেন দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 স্লোগান উঠলো, এই প্রসঙ্গে যেমন প্রশ্ন করেন নাই তেমনি তারা জবাব দেন নাই যে তোফায়েল আহমেদের মৃত্যুর পর তাহলে কি জয় বাংলা স্লোগান না হয়ে তারা আশা করেছিলেন যে স্লোগান হবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কারণ এই পক্ষটি হচ্ছে সেই পক্ষটি যারা দশকের পর দশক ধরে নিজেদেরকে সান্ত্বনা দিয়েছেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর, মানে হঠাৎ গভীর রাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকেও সপরিবারে গর্ভবতী স্ত্রী শিশু পুত্র কন্যা সহ হত্যা করে ফেলা হলো এবং তারপর বঙ্গবন্ধুর লাশটা উঠিয়ে হেলিকপ্টারে করে তখনকার
অত্যন্ত দুর্গম টুঙ্গিপাড়া গ্রামে নিয়ে যাওয়া হলো, কারণ না হলে মুজিবের লাশ না জানি কি প্রতিক্রিয়ার সৃষ্টি করে ঢাকায়, এমন ভয় থেকে। এবং তারপর 570 সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করিয়ে মানে কোনো মতে তার জানাজা দাফনটা সম্পন্ন করা হলো টুঙ্গিপাড়ায়। অথচ এই পক্ষটা মানে যারা তোফায়েল আহমেদের জানাজায় কেন কেন জয় বাংলা স্লোগান এই প্রশ্ন তুলছেন, তারা হচ্ছেন সেই পক্ষ যারা এই দশকের পর দশক ধরে এই গল্প বলে গেছেন যে শেখ মুজিবের জানাজায় কোনো শোকগ্রস্ত মানুষের ঢল নামে নাই। এরা কখনো প্রশ্ন করে নাই যে তাহলে বঙ্গবন্ধুকে ওরকম গভীর রাতে সপরিবারে হত্যার পর তার লাশটা এমন তাড়াহুড়ো করে উড়িয়ে নিয়ে যেতে হলো কেন টুঙ্গিপাড়ার প্রত্যন্ত গ্রামে, এবং কেনই বা তাকে এত তাড়াহুড়া করে দাফন করে দিতে হলো। কেন এই প্রশ্নগুলো তারা করেন না, সে প্রশ্নের উত্তর মেলে যে এখনো তারা প্রশ্ন করছেন না কেন তোফায়েল আহমেদের জানাজাটা এই সরকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যথাযথ রাষ্ট্রীয় নিরাপত্তায় সরকারি নিরাপত্তায় আয়োজন করলো না। বিএনপির সংসদ সদস্যরা কেন সেখানে গিয়ে যোগ দিলেন না, এবং এই সকল সংসদ সদস্যদের যোগদানের মাধ্যমে দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের যোগদানের মাধ্যমে তোফায়েল আহমেদকে যেই যথাযথ সম্মান জানিয়ে বিদায় জানানো উচিত ছিল সেটা কেন করবার মতো মন মানসিকতা তারেক রহমানের সরকার দেখাতে পারলো না, সে প্রশ্ন করবার এদের কোনো সাধ্য নাই। এরা প্রশ্ন করেন না যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেও তো সাদেক হোসেন খোকা সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে পেরেছে। এরা প্রশ্ন করেন না ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি হওয়া গোলাম আজম, যিনি নিজেই স্বীকার করেছেন তিনি কখনো বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হোক চান নাই, সেই গোলাম আজমের জানাজা দাফনও তো সারা বাংলাদেশের নেতা কর্মীরা যাতে জড়ো হয়ে জামায়াতে ইসলামী যাতে তাকে যথাযথভাবে বিদায় জানাতে পারে সে ব্যবস্থা তো শেখ হাসিনার আমলে করা হয়েছিল। তাহলে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা যে মাহাত্ম্য দেখাতে পারলেন তারেক রহমান তিনি কেন সে মাহাত্ম্য দেখাতে পারলেন না, সে প্রশ্ন তারা করবেন না। তারা বরং ভয় পেয়ে গেছেন যে কি করে এই রকম একটা দমবন্ধ ভয়াবহ মামলা হামলা গ্রেফতারের পরিবেশেও তোফায়েল আহমেদের মৃত্যুর পর যখন কোনো মতে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজাটা সেরে ফেলে তাকে ভোলা পাঠানোর ব্যবস্থা করছিল সরকার, তখন এমন একটা ভিড় জমে গেল এবং কি করে ওই জানাজার পর বিভিন্ন জায়গায় জড়ো হওয়া নারী পুরুষ বৃদ্ধ তরুণ তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা এসব স্লোগান দেওয়ার সাহস করলো। দেখে আসি কি করে তোফায়েল আহমেদের জানাজাটা প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়ে উঠেছিল এই স্লোগানে মুখর পরিবেশে। বাংলাদেশ থেকে জয় বাংলার কর্মীদেরকে আর বিদায় করতে পারবে না। প্রথম আওয়ামী লীগ নেতা নন যার জানাজায় এমন জয় বাংলা স্লোগান উঠছে এবং এমন ভাবে পুলিশ গ্রেফতারও করছে। তার মানে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা বা তাদের এই ধরনের যে প্রথিতযশা প্রবীণ প্রতাপশালী প্রভাবশালী নেতৃবৃন্দ তাদের জানাজায় জড়ো হয়ে মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ভক্তি জানাতে একটুও ভয় পাচ্ছে না। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাবেক মন্ত্রী তার জানাজা ঘিরে রীতিমতো নিরাপত্তা বলয় তৈরি করেছিল স্থানীয় প্রশাসন, অথচ সেখানে জড়ো হওয়া হাজার হাজার মানুষ মানে
পত্রিকায় লেখা হচ্ছে, জানা যায় মানুষের ঢল, সেই মানুষের ঢলের মধ্যে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে উঠেছিল ওই জানাজা প্রাঙ্গণ, এবং সেখান থেকেও পুলিশ গ্রেফতার করেছে। মনে রাখতে হবে, এই যে জানাজাগুলো, সেগুলোতে যে পরিমাণ মানুষ জড়ো হচ্ছেন, তোফায়েল আহমেদের জানাজার ভিডিওতেও যেমন দেখেছেন, মানে ওখান থেকে কিন্তু কেউ দৌড়ে পালিয়ে যাবেন বা এটা ঝটিকা মিছিল নয় যে হঠাৎ পুলিশ ধাওয়া দিলে দৌড়ে বিভিন্ন দিকে চলে যাবেন, বা এখন আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিলগুলোতেও যেমন কেউ মাস্ক দিয়ে মুখ ঢাকছেন না, এখানেও দেখছেন যে রীতিমতো তারা ক্যামেরার সামনে, ভিডিওর সামনে এসে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এসব স্লোগান দিচ্ছেন। ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজাতেই শুধু এই ঘটনা ঘটেনি। এই কদিন আগে 30 তারিখ শনিবার ঠাকুরগাঁয়ে দবিরুল ইসলাম 7 বারের নির্বাচিত সংসদ সদস্য, তার মৃত্যুর পরেও মানুষের ঢল নামে তার পুত্র মাঝারুল ইসলাম সুজন, তিনি এখনো কারাবন্দী, তাকে প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসা হয়, এবং তিনি যখন জানাজায় দাঁড়িয়ে তার বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে ধর্মীয় বিধান অনুসারে মাফ চাইতে দাঁড়ান তার বাবার জন্য, এবং কেউ কোনো দেনা থাকলে সেটা শোধ করে দেওয়ার কথা বলতে দাঁড়ান, তখন নেতা কর্মী উপস্থিত স্বজনদের মধ্যে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। তার মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে সারা বাংলাদেশে দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি ঘর আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং বলা হয়েছে যে সাধারণ মানুষের ঘৃণা থেকে এসব ঘটনা ঘটেছে, তার মানে সাধারণ মানুষের ঘৃণা তো নাই, সাধারণ মানুষ তো আওয়ামী লীগের নেতাদেরকে এখনো আগের মতোই ভালোবাসেন, কিংবা এখন আসলে সেই ভালোবাসা প্রকাশে আগের অন্য যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা আরো বেশি সাহসী হয়ে উঠেছেন, এবং তারা এক রকমের দুর্দমনীয় হয়ে উঠেছেন। মানে মামলা হামলা, পুলিশ, কোনো ভয়ে সাধারণ মানুষের ঢল তো ঠেকিয়ে রাখা যাচ্ছে না জানাজাগুলো থেকে। আসলে বুক যাদের কেঁপে উঠছে, কেন আওয়ামী লীগ জানাজায় জয় বাংলা স্লোগান দেয়, এসব যারা বলছেন তারা সেই ভয়েই বলছেন, কারণ তারা এসব ঘটনায় এই সাধারণ মানুষের ঢল যে খুব শিগগিরই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনবে, সেই পদধ্বনি শুনতে পাচ্ছেন। প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা তারা তোফায়েল আহমেদের সামনে সাবেক বাণিজ্য মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ এসব ছাড়া কোনো বিশেষণ ব্যবহার করতে পারছে না তার নামের সামনে। এছাড়া যে বিশেষ স্টোরি প্রথম আলো, ডেইলি স্টার লিখছে, সেটা হচ্ছে শেখ হাসিনা তোফায়েল আহমেদকে যথাযথ গুরুত্ব দেন নাই। তোফায়েল আহমেদ একেবারে আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, শেখ হাসিনার মন্ত্রিসভায় দুবারের মন্ত্রী ছিলেন, এবং এই যে বাণিজ্য মন্ত্রী বলে তাকে অভিহিত করছেন, তার মুক্তিযুদ্ধের বিরাট যে অবদান বা তার যে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, সেসবের কথা উল্লেখ করবার সাহস করছে না প্রথম আলো, ডেইলি স্টার। তারা কিন্তু আবার আলাদা করে শেখ হাসিনা যথেষ্ট গুরুত্ব দিতে পারেন নাই, তোফায়েল আহমেদকে সে কথা লিখছেন, কিন্তু তারা প্রশ্ন করছেন না তাহলে তারেক রহমান বা তারা কেন শেখ হাসিনা যখন দেশে নাই তাকে যথাযথ গুরুত্ব দিয়ে, তোফায়েল আহমেদকে যথাযথ গুরুত্ব দিয়ে শেষ বিদায় জানাচ্ছেন না। এরা হচ্ছেন সেই পক্ষ যারা তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের 4 নেতাকে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ কেউ যথেষ্ট গুরুত্ব দিতে পারেন নাই এ কথা বলে বলে আহাজারি করবেন, কিন্তু প্রশ্ন করবেন না যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরপরই কেন তাহলে তাজউদ্দিন আহমেদ সহ 4 নেতাকে জেলে নিয়ে যেতে হলো, এবং কারাগারে নিয়ে ঢাকা কারাগারের ভেতরে কিভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হলো, আর কেনই বা এখনো তারেক রহমান সরকার এসে শেখ হাসিনা তাজউদ্দিন আহমেদের নামে সর্বশেষ যে পার্কটা করে দিয়েছিলেন গুলশানে, সেই পার্কটারও নাম বদল করে ফেলছে। কাজেই তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান কেন, এ নিয়ে যারা আহাজারি করছেন তারা হচ্ছেন সেই ঘরানা, যেই ঘরানা এতদিন শেখ হাসিনার আমলে আহাজারি করেছে যে মুক্তিযুদ্ধ, জয় বাংলা, মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছুকে নাকি শেখ হাসিনা একাই কুক্ষিগত করে ফেলেছেন, অথচ
এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা না থাকলে সেই ইতিহাস রক্ষার যেমন আর কেউ থাকে না, শেখ হাসিনার কর্মী বাহিনী না থাকলে জয় বাংলা স্লোগান দেওয়ারও আর কেউ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক, ইতিহাসের অন্যতম বীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন, তার কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। তাকে নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের স্মৃতি রয়েছে অনেকের, আমাদের ইতিহাসের পাতায় পাতায় তোফায়েল আহমেদের নাম জড়িয়ে রয়েছে। কিন্তু তিনি মোটামুটি শেষ বয়সের দিকে এসে রাজনীতিতে এবং একই সঙ্গে দেশের বাস্তবতায় যেই অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন সেটি কেবল বারবার মনে পড়ছে আমাদের। তিনি ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এলো, তখন সেই সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন ঠিকই। পরবর্তীতে যখন ২০০৮-এ আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তাকে কিন্তু মন্ত্রিসভায় নেওয়া হলো না। ২০১৪ নির্বাচনের আগে যে নির্বাচনকালীন সরকার গঠিত হয়েছিল সেখানে তিনি স্থান পেয়েছিলেন। ২০১৪ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল সেখানে তিনি আর একবার মন্ত্রিত্ব পেয়েছিলেন, কিন্তু ২০১৮ কিংবা ২০২৪-এর তাকে তো আনা হয়নি, রাখা হয়নি। এমনকি সংস্কারবাদী হিসেবে, আওয়ামী লীগের মধ্যে সংস্কারবাদী হিসেবে তাকে দল থেকে মোটামুটি এক ধরনের ছিটকে ফেলে দেওয়া হলো। তাকে রাখা হলো উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে, প্রেসিডিয়াম সদস্য কিংবা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ কোনো স্থানে রাখা হলো না। কেন রাখা হলো না? কেন রাখা হলো না আমরা সবাই জানি, সে বিষয়ে পরে আসছি। আমি ২০১৩-র দিকে ভোলাতে আমার পেশাগত কাজের জন্য গিয়েছিলাম, বিশেষ রিপোর্ট করার জন্য। তখন কয়েকটি সাইড স্টোরি করতে গিয়ে তোফায়েল আহমেদের সাক্ষাৎকার দরকার ছিল। তার আগেই তিনি নাকি আমাকে খুঁজছিলেন যে কোনো কারণে, সেগুলো অন্য বিষয়। তো সেই সময়টিতে একান্ত সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয়েছিল। তার আগে পরে তার সাথে নানান সময় নানান ধরনের কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, পেশাগত কাজের জায়গা থেকে অবশ্যই। কিন্তু ওই সময়টিতে একান্ত সান্নিধ্যে আমি গিয়েছিলাম দীর্ঘ সময়ের জন্য, এবং সেই সময়ের সুযোগে তাকে প্রশ্ন করেছিলাম যে ২০১৪ সালে যে নির্বাচনটি হতে যাচ্ছে বা হওয়া না হওয়া নিয়ে একটি গুঞ্জন চলছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করে দেওয়া হলো আমাদের সংবিধান থেকে, সেই জায়গা থেকে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোফায়েল ভাই, নির্বাচন কি আদৌ হচ্ছে, অথবা প্ল্যানিংটি কি আওয়ামী লীগের? তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন যে খোদার কসম পান না, আমি কিছুই জানি না, আমরা কিছুই জানি না। তোফায়েল আহমেদের মতন মানুষ দেশের জাতীয় নির্বাচন আদৌ হচ্ছে কিনা বা হলেও কোন ফরম্যাটে হবে, বিএনপিকে ছাড়াই হবে নাকি বিএনপিকে যেভাবে হোক আনা হবে, এসবের কিছুই জানতেন না। এই কথাগুলো এই জন্যই বলছি যে আওয়ামী লীগের মধ্যে শেষ সময় এসে তিনি কতটা অচ্ছুত ঠিক বলবো না, অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলেন নীতি নির্ধারণী জায়গা থেকে। তিনি বলছিলেন যে একমাত্র শেখ হাসিনা আর আল্লাহ ছাড়া সম্ভবত আর কেউ জানেন না যে কি হতে যাচ্ছে। আমি এটি বলছি ২০১৩ সেপ্টেম্বরের দিকের কথা। শেখ হাসিনাকে বা আমরা যে কোনো দলের প্রধানকে দেখি যে তাদের দলের যারা নেতাকর্মী রয়েছেন একেবারে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যান। সেটি শুধু যে শেখ হাসিনার ক্ষেত্রে তা নয়, বিএনপির মধ্যেও যখন খালেদা জিয়া ছিলেন তখন খালেদা জিয়া, বা এখন যেমন তারেক রহমান রয়েছেন, তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা বলা যায় যে তারা ঈশ্বরের আসনে চলে যান বা নেতাকর্মীরা তাদেরকে ঈশ্বরের আসনে বসান। মনে হয় যেন তাদের কোনো ভুল নেই। এই যে তোফায়েল আহমেদ হয়তো তিনি পারিবারিক রাজনীতির বাইরে এসে বাংলাদেশের রাজনীতিটাকে দেখতে চেয়েছিলেন, আমি ডেফিনেট করে এই বিষয়ে কিছু বলতে পারবো না, তবে গুঞ্জন রয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেগুলো প্রমাণও কেউ দিতে পারবেন।
সেগুলো চাওয়া কি খুব অপরাধ? যেমন আমি শুধু আওয়ামী লীগের কথা যদি ধরি যে হ্যাঁ, নিঃসন্দেহে শেখ হাসিনার বিকল্প কেউ হতে পারে না, কিন্তু গণতান্ত্রিক জায়গা থেকে কেউ যদি বলে না শেখ হাসিনার বিকল্প এই মুহূর্তে আরও কোনো শক্ত সামর্থ্য মানুষ প্রয়োজন, খুব কি অপরাধ হয়ে যাবে তাদের? কিন্তু এই যে সংস্কারবাদী হিসেবে যাদেরকে দূরে রাখা হলো, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা আব্দুর রাজ্জাক বা আমির হোসেন আমিদের মতো মানুষেরা, কতটা লাভবান হয়েছে আওয়ামী লীগ? তাদের মতন এই যে পোর খাওয়া অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদেরকে যখন দূরে রাখা হলো আওয়ামী লীগের নীতি নির্ধারণী জায়গা থেকে, তখনই নিশ্চয়ই চারিদিক থেকে কথা উঠেছিল যে আওয়ামী লীগ ভুল করছে, এবং ভুল যে করেছে খেসারত যে দিতে হয়েছে তা তো ইতিহাসই সাক্ষী, আমাদের নিকট ইতিহাস। এবং ইতিহাসের অন্যতম একটি বিপজ্জনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ এই মুহূর্তে, খুবই স্বাভাবিক, এগুলো আর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ ফিরবে এ কথা আমি যেমন বলি, অনেকেই বলেন সময়ের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনেই আওয়ামী লীগকে ফিরতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যতই অভিযোগ থাক না কেন, দেশের সুস্থির রাজনীতির জন্য এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপির বিকল্প কিছু নেই। আমি আবারও মনে করিয়ে দিই, তোফায়েল আহমেদ সম্পর্কে দু একটি কথা বলতে গিয়ে, রাজনীতিতে তৃতীয় একটি রাজনৈতিক শক্তির অবশ্যই প্রয়োজন, কিন্তু তাই বলে যুদ্ধাপরাধী অথবা স্বাধীনতার বিরোধী কোনো শক্তি নয়, জঙ্গিবাদী কোনো সাম্প্রদায়িক শক্তি সেই জায়গাটি দখল করতে পারে না, যদিও সেই জায়গাটি এখন তারা দখল করে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিকল্প এই মুহূর্তে কিছু নেই, এটি চরম বাস্তবতা। সেই আওয়ামী লীগ নিশ্চয়ই ফিরবে, এটুকু আমরা জানি, কিন্তু ফেরাটা আসলে তাদের জন্য কতটা কুসুমাস্তীর্ণ অথবা কণ্ঠকে কীর্ণ। তার কারণ যখন আমরা চিন্তা করতে যাই বা হিসাব নিকাশ করতে যাই যে এই আওয়ামী লীগ তো বারবার ফিরেছে, কাদের নেতৃত্বে ফিরেছে, কিভাবে ফিরেছে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জোহরা তাজউদ্দিনরা হাল ধরলেন, মিজানুর রহমান চৌধুরীরা হাল ধরলেন, কিন্তু বারবার আওয়ামী লীগ ফিরে এসেছে কাদের জন্য? এই তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু কিংবা আব্দুর রাজ্জাকদের মতন মানুষদের কারণেই তো। কিংবা আমি যদি আরও নাম বলি, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, জোহরা তাজউদ্দিন, এই মানুষগুলা যখন আওয়ামী লীগে নেই তখন অবশ্যই খানিকটা হলেও থমকে দাঁড়াতে হয় যে আওয়ামী লীগ আসলে খুব সহজেই ফিরতে পারবে কিনা, কোন ফরম্যাটে ফিরবে, কাদের নেতৃত্বে ফিরবে। যখন তোফায়েল আহমেদের মতন মানুষদেরকে, সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা আব্দুর রাজ্জাক বা আমির হোসেন আমুদের মতো মানুষদেরকে রাজনীতিতে অনেকটাই কোণঠাসা করে ফেলা হলো, কারা এসে সেই জায়গাগুলো দখল করলো? যেমন ওই যে একটি কথা আমি সবসময় বলি, যখন কোনো সমাজে বা রাষ্ট্রে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় সেই জায়গাটি পূরণ করে নেয় জঙ্গিবাদ বা চরমপন্থা মতো শক্তিগুলো। ঠিক আওয়ামী লীগের রাজনীতিতে যখন তোফায়েল আহমেদের মতো মানুষেরা থাকেন না, জোহরা তাজউদ্দিন, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক কিংবা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরীদের মতো মানুষরা থাকেন না, তখন সেই জায়গা দখল করে নেয় হাইব্রিড আওয়ামী লীগেরা। এই হাইব্রিড আওয়ামী লীগারদের জন্যই দলকে নিশ্চয়ই আওয়ামী লীগকে অনেক ধরনের পে করতে হয়েছে, সেটি স্বাভাবিক। এবং আরেকটি কথা মনে না তুললেই নয়, সেটি হচ্ছে যে রাষ্ট্র যে কতটা অমানবিক হতে পারে ক্ষেত্র বিশেষে, তা তো আমরা সবসময় দেখছি, নানান ক্ষেত্রে নানানভাবে। যদি এই যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 69-এর গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদের ক্ষেত্রেই ধরি, শেষ বয়সে এসে তাকে একটি মামলার মুখোমুখি হতে হলো। সেই যে 2 যুগ আগের একটি মামলা, দুদকে 2002 সালে একটি মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে 1,24,00,000 টাকা আত্মসাতের দায়ে। তার বেস কতটুকু ছিল, সত্য কতটুকু ছিল এই মামলায় আমরা জানি না, থাকতেও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন 2002 সালে তো বিএনপি ক্ষমতায় ছিল, কেন সেই মামলা তখন কোনো রফাদফা করা হলো না? কেন 24 বছর পর এসে সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হলো, বিচার কাজ শুরু হলো তার অ্যাবসেন্সে, যখন কিনা তোফায়েল আহমেদের মতন মানুষ, রাজনীতির একজন প্রবাদ পুরুষ,
একেবারে শয্যাশায়ী, স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে, কথা বলতে পারে না, সেই অবস্থায় তার বিরুদ্ধে মামলা চলবে? এটি হয়? বলবেন যে আইন তো আইনের গতিতে চলবে। না, আইন আইনের গতিতে চলে না, সম্পূর্ণ বাজে একটি কথা, এগুলো সব পুস্তকের কথা, নীতিবাক্য, চলে না। সেই জিনিসটা আমরা দেখলাম। আবার একজন মৃত্যু পথযাত্রী, তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়। আহা, কি আদর্শিক রাষ্ট্রে পৌঁছে গেল এই দেশটি। এবং তোফায়েল আহমেদ যখন স্মৃতিশক্তি লোপ পেল, তিনি কথাবার্তা বলতে পারছেন না, তিনি কাউকে চিনতে পারছেন না, একেবারে তার শারীরিক অবস্থা ঝরা পাতার মতন, তখন বিরোধী দলের কিছু মানুষেরা নানান ধরনের কথা শুরু করলো যে এগুলো প্রকৃতির দান, এগুলো প্রকৃতির অভিশাপ। তোফায়েল আহমেদও বিএনপির কোনো নেতাদের নিয়ে কোনো ধরনের মন্তব্য করেছেন, অযাচিত মন্তব্য করেছেন, একেবারে বোগাস কথাবার্তা। বোগাস এই জন্য বলছে, হয়তো তিনি বলেছেন, রাজনীতির জায়গা থেকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, কিন্তু এই ধরনের মন্তব্য করতে হবে একজন মানুষ যখন কিনা শয্যাশায়ী, পুরোপুরি মৃত্যু পথযাত্রী। এটি হয়? এই হচ্ছে আমরা আমাদের মানসিকতাকে এতটা অধপতন নিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক খেলার জায়গা থেকে। হয়তো বিএনপিও নিশ্চয়ই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, আওয়ামী লীগের অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে বিএনপি কোনো নেতা মৃত্যুতে করেছেন, সত্য কথা। আমার কথা হচ্ছে, কেন এটি হবে? কেন আমরা এমন নিম্ন রুচির পরিচয় দিব, এমন বিকৃত মানসিকতার পরিচয় দিব? আমরা আমাদের রাজনীতি সুস্থ হয়ে উঠুক, আমাদের রাজনীতির সংস্কৃতিটি অন্তত একটা পুরোপুরি আদর্শিক জায়গায় না পৌঁছাক, ন্যূনতম একটা সভ্য জায়গায় তো পৌঁছাবে। আজকে মনে করুন যে তোফায়েল আহমেদের স্মৃতির শক্তি যদি কিছুটাও হতো, সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় তাকে নিয়ে যে নেতিবাচক কথাবার্তাগুলো উঠেছে, এই রাষ্ট্র জন্মদানের পিছনে তো তোফায়েল আহমেদরা ছিলেন। বাস্তবতা, রক্ষী বাহিনীর কথা বলবেন, থাকতে পারে, আমি তো বলেছি, কোনো মানুষই বিতর্কের ঊর্ধ্বে নয়, হয়তো তারও কোনো ধরনের ভুল থাকতে পারে, তাই বলে যেমন ইচ্ছে শব্দ ব্যবহার করা হবে ইতিহাসের এই বীরদেরকে নিয়ে, নিশ্চয়ই সেটি সমর্থন করা যায় না। তোফায়েল আহমেদ ওপারে ভালো থাকবেন, আমরা সে প্রত্যাশাই করি। আল্লাহ।